আমরা যারা ভাবছি সোসাইটিতে ডেভেলপমেন্ট করব, আমি করতে পারছি না, এটা অজুহাত হতে পারে, এটা কারণ হতে পারে না, এটা আমি মানি। আন্তরিকভাবে চেষ্টা করলে হবে না, এটা হতে পারে না, এটা আমাকে ধর্মগ্রন্থ শেখায় নাই, এটাকে আমাকে ইতিহাস শেখায় নাই। 50টা ছেলে নয়, এই চুপ করুন, 50টা ছেলে নয়, তার চেয়ে কম ছেলে নিয়ে তারা ভেবে নিল পরাধীন ভারতে স্বাধীন ভারত ফ্ল্যাগ তুলে দিল, স্বাধীন হয়ে গেল। এত কিছু উপমার পরও আমার নেগেটিভ আসছে কি করে, এটা আমি বুঝতে পারছি না। আমরা পারবো না, আমাদের কজ থাকবে। আমাদের সাহিত্য এবং সাংস্কৃতিক ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেখানেও বলছে যে সব করা যায়। জলজান্ত স্বাধীনতা আন্দোলনে দেখিয়ে দেওয়া হলো যদি আন্তরিক ইচ্ছা থাকে এবং নিট থাকে স্বাধীনতা পাওয়া যায়। তাহলে এটা হবে না কেন? এটা মাথায় আমার একবারও আসে না যে এটা হবে না। এই আয় আমি তৈরি করে দেবো, আমি যদি 5 বছর বাঁচি এই আয় আমি তৈরি করে দেবো। আমার ছেলেমেয়েরা নিম পাতার মতো আগে খাওয়াতাম, আমি অন্য কিছু মিটিংয়ে না ঢুকলে আমি গালিগালাজ করতাম। ওরা আবার সব আধুনিক ছেলে মেয়ে, ওই মিটিংয়ে ঢুকছি নাম করে ফোনটা করে দিয়ে রেখে দিয়ে চলে যেত। একটু বিল যাবে, আর তো কিছু হবে না, বা ব্যাটারিটা পড়বে। যখন ডাকাডাকি করতাম, স্যার নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। ঠিক আছে, নিজে কথা বলতে বলতে মরা মরা করতে রামু তো বলবে, বুঝলেন। এইভাবে 3-4 বছর ধরে গুগল মিটগুলো করি। ওইখানে এক সাংবাদিক বসে আছেন, তিনি নেগেটিভ ছাড়া করেন না। কোনো নেগেটিভ থাকা তো খবর বলে কিছু হয় না, তো নেয় না তো মার্কেট। আর সেটা আমরাও নিই না, সেটা আমরাও তার ভিউয়ার্স করি না। হয়তো করবে কেন, তাদেরকে এনে বসাতে পেরেছি, এটাই সফলতা। সাংবাদিক অনেক এসেছিল, তারা আসবো, তারা এসেছিল কিছু পাওয়া যাবে বলে। লাস্ট অব্দি বসানোর জায়গাটা খুব কষ্ট। যদিও ভগবানের পরের ধাম ডাক্তার, সমালোচনা করতে নাই, আর তার মাঝামাঝি ধাপ সাংবাদিক। আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। নিম পাতা তেতো হলেও শরীর ভালো থাকে, তাই ক্ষত হয়। আমার কথাটা তেতো হলেও আমি ক্ষণের চেষ্টা করবো, নাহলে আমি এলাম কেন? এবং কেউ কেউ চটে যাবে, কি আর করবো। আমি তো ছোট ছেলে, আমার ধর্মগ্রন্থ 3টে। খারাপ কথা বলবো, আপনারা রেগে যাবেন। পৃথিবীর সেরা 3 মাতব্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শ্রদ্ধার জায়গায় বলি। তারা যখন কোনো কাজ পারতো না, কি বলতো বলুন তো? আপনার মতো ফিচ করে ফিচকেলের মতো সরে যেত, বিধির বিধানকে খন্টাবে। আরে ভাই, তোমাদের বিধানের উপর কি বিধান আছে? 3 জনাতে সব চালাচ্ছ, গোটা বিশ্বমোহন ব্রহ্মাণ্ড তোমরা চালাচ্ছ, তাহলে বিধির বিধান কোথায় এলো? এটা মানে পিচিল কাটার একটা রাস্তা। কোনো জিনিস পারলাম না বা করলাম না ইচ্ছাকৃত, তাহলে পিচিল কাটতে হবে। কি করে কাটবো? বিধির বিধান। তেমনি আমার ছেলে মেয়েদের, আরে সময় পাচ্ছি না। এই ভদ্রলোককে শ্রদ্ধা করি, নেই ছবিটা মাঝে মাঝে আমার প্রধানমন্ত্রীকে, ওই বয়সেও একটা নির্দিষ্ট টাইমে তিনি সারা জীবন যোগ ব্যায়াম করেন। ওর চেয়ে আপনি ব্যস্ত, আপনাকে বলে বলবে টাইম পাচ্ছি না, কখন আমি ব্যায়াম করব। সে কিন্তু দেশটা চালাচ্ছে। হচ্ছে আপনার বেশি চাপ আছে, ওর চেয়ে বেশি চাপ আছে, আপনার তো নাই। তাহলে আমি টাইম পাচ্ছি না, এটা আহম্মকরা বলে। টাইম 24 ঘন্টার কম বেশি কেউ পায় না। আমাকে স্বীকার করতে হবে আমি টাইম ম্যানেজমেন্ট জানি না, আমি শিখে নেবো টাইম ম্যানেজমেন্ট। তাই আমি আমার ছেলে মেয়েদের হচ্ছে যে এইসব বাজে গল্প আমাকে শোনাবি না। যদি বলে আমার রাগ ধরে, স্যার টাইম পাই না, হয় তোমাকে যখন কাজটা বলেছি তুমি টাইম ম্যানেজমেন্ট করো, তুমি এই পোস্টে আছে ওখানে রিজাইন করো। আমি সঙ্গে সঙ্গে বলি রিজাইন করো। কেন স্যার? আমি কি করলাম? তুমি তো যখনই আমি বলেছি 8 ঘন্টার মধ্যে কথা দিয়ে দেবে, স্যার এটা পারবো না, আমার টাইম ম্যানেজমেন্ট হবে না, তুমি বলো না কেন? তুমি কি করে একটা সংস্থা চালাবে? রিজাইন করো। বলে যায় একটু পারা ভুল হয়েছে, কিসের একটু পারা ভুল? তুমি ওর গুরুত্ব বুঝো না। তোমাকে একটা কাজ দিয়েছি, আমি একটা সর্বোচ্চ জায়গা থেকে তোমাকে কটা কথা বলি, কটা কাজ দিই, একটা কাজ দিয়েছি, নিয়ে তুমি তার গুরুত্ব না বুঝে সেটা করলে না,
তার মানে কি সংস্থার কত বড় ক্ষতি করলে তুমি জানো? একটা কুকুর একটা বৈজ্ঞানিকের সমস্ত থিসিসকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, বলছে তুই পৃথিবীতে কত ক্ষতি করলি জানি না। ওই কাজটা এমনও তো হতে পারে একটা সংস্থা খোলা হতো, 500 জনের চাকরি হতো এই বেকার সমস্যায়, তোমার ওই কাজটা যেন হলো না, তুমি জানো? তো এইসব বাজে গল্প আমাকে করবে না। হতে পারে তোমার টাইম হয়নি, তুমি সঙ্গে সঙ্গে আমাকে 1-2 ঘন্টার মধ্যে বলতে পারে স্যার আজকে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। পৃথিবীর বহু ছেলে আছেন করিনো। এই দায়িত্ব জ্ঞানহীন ছেলেদের নিয়ে কাজ চলে না, তাই সিনসিয়ার হবে। দেখো তুমি অনেক টাইম পাচ্ছ না, তো আমি কিন্তু সব কলেজ করেও আমি এই টাইম পাচ্ছি, এই প্রোগ্রাম করা যেখানে আমার নাম ছাপাচ্ছে, আমাকে থাকতে হবে আমি জানি, আমি টাইম পাচ্ছি, তুমি পাচ্ছ না। তাহলে টাইম ম্যানেজমেন্টটা জানো না, শেখো। ফার্স্ট ডেভেলপমেন্টের প্রথম ধাপ হচ্ছে দৃঢ়তা। আমি করব কি না আগে ভেবে নেবো, যেটা করব ভাববো সেখানে রিজিট থাকবো। যতক্ষণ না কাজটা শেষ হয়েছে, প্রথম হচ্ছে ডিটারমিনেশন, তারপর হচ্ছে ডেডিকেশন। আমি কাজটাতে লেগে থাকবো, আমার অনেস্টি থাকবে। স্কিল আগে দরকার ছিল, এআই স্কিল দিয়ে দেবে, দূরত্ব জিরো করে দেবে ডিজিটাল সিস্টেম। এটা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সেগুলো প্রশিক্ষণের কথা ভাবা হচ্ছে, যাতে করে যত মানুষকে যুক্ত করতে পারবো। এই যেমন ডিজিটাল হসপিটালের কথা বলছি, ডাক্তারকে জয়েন করাতে হবে না, তিনি বুদ্ধিমান, নিজে জয়েন হয়ে যাবেন। যখন দেখবেন আমি এখান থেকে পেশেন্ট পাবো, হসপিটাল মালিক এক মিটিংয়ে তিনি জয়েন হয়ে যাবেন, তিনি বুদ্ধিমান জয়েন হয়ে যাবেন। নার্স জয়েন হয়ে যাবে, প্রাইমারি নার্স কেন জয়েন হবে? ধরুন কোনো নার্স এখানে কাজ করে, সে জয়েন হয়ে গেলেই এআই তাকে বলে দেবে প্রতিদিন সন্ধ্যেবেলা দেখতে পাবে বিশ্বে আর কোন কোন জায়গায় আমি কাজ পাবো, প্রতিদিন আপডেট পাবে। তাহলে সে সেখানে কাজ করতে পারবে, তাই জন্য জয়েন হয়ে যাবে। অথবা 3 দিন আমি কলকাতায় থাকবো, তাহলে কলকাতায় 3 দিনে আমি জব পাবো, তাই জন্য এআই কে বলে রাখলে যার ফাঁকা আছে পেয়ে যাবে, সে জব হয়ে যাবে। কে যুক্ত হতে পারবে না? গ্রামের ওই লোকটি যুক্ত হতে পারবে না, সে তো প্রযুক্তি বুঝে না। তার জন্য এআই মা, কারণ তাকে যুক্ত করতে হবে। এটা হচ্ছে এআই মা কনসেপ্ট। কারণ তাহলেই পরিষেবাগুলো নেওয়ার এবং দেওয়ার লোকের সমন্বয়টা ঘটে যাবে। তা নাহলে তো দেওয়ার সমন্বয় ঘটেছে, নেওয়ার কেউ নাই, সবাই বেরিয়ে যাবে, কে ঢুকে থাকবে? কিন্তু এই সমন্বয়টা আনতে পারবে এআই মা। আমি দুর্গাপুরে যে সমস্ত মানুষের ছেলে মেয়েরা বাইরে থাকে এবং নিজেরা মেন্টালি একটু, যে কোনো ছেলে মেয়ে বাইরে থাকলে মা বাবা ভালো লাগে না, 3টে বছর আপনি একটু সোমটা দিন না, ছেলেটা ফিরে চলে যাবে, শিল্পবন্ধব পরিবেশটা তৈরি হয়ে যাবে। এখানে স্কোপ আছে, ল্যান্ড আছে, পরিকাঠামো আছে, একটু সৎ ইচ্ছা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হলে এখানে কাজটা করা অনেক সহজ। অন্য জায়গায় বর্গা আছে, অমুক আছে, তুসুক আছে, জায়গা নাই, ল্যান্ড নাই, অন্য জায়গায় স্কিল লোক নাই, অন্য জায়গায় পরিকাঠামো নাই, অন্য জায়গায় যাতায়াতের ব্যবস্থা নাই, এখানে সব আছে, ইভেন এয়ারপোর্টটাও হয়ে গেল। তাহলে এইটা সবচেয়ে ডেভেলপমেন্ট করা সহজ। এটা আমার কাছে পাখির চোখ। আগে একটা অসুবিধা ছিল, এখান থেকে কিছু বললে দিল্লি করতো না, দিল্লি থেকে কিছু বললে এখানে করতো না, একটা বিষয় ছিল, সেই বাধ্যবাধকতাটা চলে গেছে। তাহলে আমরা যদি সবাই মিলে লাগি তাহলে করব। আপনাদের কাছে অনুরোধ রইল, অফিস রয়েছে, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান, একটা ডেট ঠিক করুন, আপনারা বলুন। আমি 15-20 দিন 25 দিনের মধ্যেই আর একটা সভা করতে চাইছি, কারণ এইখানে মানুষদের অ্যাওয়ারনেস করে এর মধ্যে প্রথম এটাকে মডেল করতে চাইছি বা পাইলট প্রজেক্ট হিসেবে নিতে চাইছি দুর্গাপুরটাকে। দেখুন কেন নিতে চাইছি, শিক্ষিত সম্প্রদায়ের বাস, প্রচুর শিক্ষিত মানুষ আছে, প্রচুর ম্যান পাওয়ার, স্কিল শিক্ষিত এবং যাদের ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে, বাইরে কাজ করে দুর্গাপুর থেকে আছে, পর্যাপ্ত পরিমাণে গভর্নমেন্ট এবং বেসরকারি ল্যান্ড পড়ে আছে, পরিকাঠামো পড়ে আছে। অন্য জায়গায় বর্গা আদিবাসী হ্যান ত্যান করে করার খুব ডিস্টার্ব থাকে, আছে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, এখানকার ওয়েদার উপযোগী, শিল্প উপযোগী পরিবেশ আছে। যে সমস্ত ছেলেরা আসবে তারা একটা পয়সা নিয়ে আসতে পারবে, রোজগার করেছে এখানে থাকবো বলে, তাদের বন্ধু বান্ধবকে এখানে ইনভেস্ট করাতে পারবে। সেই জন্য আর দুর্গাপুরে কয়লা, লোহা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের খনিজ পদার্থ আছে,
তাই শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার ক্ষেত্রে দুর্গাপুর অনেক সহজ হবে। সর্বোপরি আমার বাড়ির থেকে খুব কাছে, যে আমি ফিজিক্যালও কিছুটা অবস্থান করতে পারবো, মাসে একবার কি দেড়বার কি দুবার ফিজিক্যাল। কারণ এখান থেকেও তো আমি ফ্লাইট ধরে কোথাও যেতে পারবো, এখান থেকেও তো রেলে কোথাও যেতে পারবো। আমি কলকাতা থেকে যাচ্ছিলাম, ওটা না যে দুর্গাপুর থেকে যাও। আপনারা করুন। দেখুন, আমি আপনাকে সিম্পল হিসাব বলছি, পয়সা কেউ নিয়ে যাবেন না। আহম্মকের মতো সব ভেবে লাভ নাই। কেউ এই প্রযুক্তি শিখি নাই পয়সা নিয়ে যাব। বেশি খাবেন, বেশি পড়বেন, শরীরের ক্ষতি। বেশি পয়সা রেখে যাবেন, ছেলে নষ্ট হবে। এটা ছাড়া চলবে না, এটার বেশির কোনো দাম নাই। সেই জন্যে যে একটু আসুন না, সবাই মিলে একসাথে কাজ করি। আর শুনুন, ওই সব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না, ও থাকবে। শুনুন, আমি একটা গল্প আপনাকে বলি। এই আমাকে বহু সমালোচক এখন বলছিল বাইরের সময়, ঠিক আছে করুক, ওগুলো নিয়ে ভাবি না। বলছে না আমি এই বললাম, কিছুই বলতে হবে না, নীরব উত্তর বলে একটা উত্তর আছে, ওটা দিয়ে দে, কিছু আমার নিয়ে তোকে কিছু বলতে হবে না। তো ঠিক আছে, আমাকে বলছে এই বলছে ওই বলছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি সমালোচনার বস্তু হয়েছে তার মানে আমি দামি হচ্ছি। যে দামি নয় তাতে সমালোচনার বস্তু হবে না, তার মানে আমার ওয়েট আছে, তাহলে আমি সমালোচনার ব্যক্তি হলো। ইতিহাসে দেখেছি যে ডেভেলপমেন্টের কাজ করেছে, যীশু খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ হতে হয়েছে। একটা বলছি, শরৎচন্দ্রকেও লাঞ্ছিত হতে হয়েছে। একটা সাময়িক পাওয়া, একটা পরবর্তীকালে পাওয়া, একটা অর্থ, একটা পরমার্থ। এই কাজ পরে প্রশংসা পাবে। আজকে কে কি বললো, কি এসেছে। আর এইভাবে নিন না, পৃথিবীতে কয়েক লক্ষ কোটি মানুষ আছে, 500 লোক কি বললো তার উপর যদি বেঁচে থাকতে হয় তাহলে আমার মরে যাওয়া। 500 জন আমাকে খারাপ বললো, আমার কি জন্মগ্রহণ করেছে? আমি যে দৃঢ়তার কথা আপনাকে বললাম, 500 লোকের জন্য আমি মতবাদটা চেঞ্জ করে দেবো? তাহলে আমি দৃঢ়তার কথা কি আপনাকে শোনাচ্ছি? আমি কি এটা মূল্যায়ন করবে কেউ একজন নিয়ে, তার উপর আমাকে জীবন ধারণ করবে? তাহলে আমার নলেজ কতটুকু? এটা আমার তো আত্মসমালোচনা আছে, যে কে কি বললো কি না, মুক্ত সুখ, আর কে আমাকে সার্টিফিকেট দিচ্ছে এটাও তো দেখার আছে। ভালো বা খারাপ সার্টিফিকেট কে দিচ্ছে সেটা আমাকে ভাবতে হবে, সার্টিফিকেটটা কার। তো সেইগুলো ভাবতে হবে, এবং তারপরে গতিবিধি চেঞ্জ করতেই হতে পারে, ভুল হতেই পারে। এই যেমন স্যার বললেন যে এটা ভুল হয়েছে, 1 সেকেন্ডও টাইম নিয়ে নেই তো, সঙ্গে সঙ্গে কোথায় রয়েছে দেখ, এটা দিতে হবে। যেমন উনি বললেন যে উনি ধর্ম নিয়েই কথা বললেন, প্রদীপ প্রজ্বলন ছাড়া তো ভাই কোনো 1 মিনিটে তো কথা নেই। আরে ভাই, ভালো কথা বলছি, শিখবো, এটা তো গৌরবের, এসে কিছু শিখতে পেলাম। এখানে আমার ইগোর কি আছে? আমি সব জানি, সবচেয়ে আহমুকের পরিচয়। আমি এত আহমুক যে আমি সব জানি বলবো? এটা আহমুকরা বলে। আমি সব জানি, এটা হয় নাকি? তাই ভুল ধরিয়ে দিয়েছে, এটাই কি আমি গর্ববোধ করি যে আমি কিছু শিখতে পেরেছি। নাহলে আমি ভাবতাম আমি এসেছি কিছু, আমি কিছুই শিখে গেলাম না। আমি কি নিয়ে গেলাম? কেউ যদি শিখিয়ে দিলে তা আমি তো কিছু পেলাম। এখানে ইগোর কি আছে? সমালোচনা করছে, ধন্যবাদ জানাই। আপনি দেখতে পারেন না বলে আমার ভুলটা সংশোধন করে আমি মানুষ আর চিন্তা ভাবনা করেছি, আপনাকে ধন্যবাদ। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, সবের মধ্যে পজিটিভ আছে, খুঁজে বার করুন, এগিয়ে চলুন। আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলি, পরাজয় সাকসেসের জায়গায়, পরাজয় মেনে নেওয়া দুর্বল লগলা নাই। আমি পরাজয় মেনে নিতে রাজি নাই। বড় হলটা বুক করো, লোকের দায়িত্ব আমার। এবং আমরা 25-30 দিনের মধ্যে একটা প্রোগ্রাম করছি, উই শ্যাল ওভারকাম, আমরা জিতবই। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের আটকে দেবে। নমস্কার।